আজকের নিবেদন ইন্দ্রাণী ভট্টাচার্যের কলমে অনুপ্রেরণা। আচ্ছা আলোকপর্ণাদি, আপনি তো বিগত 10 বছর যাবৎ এত বেস্ট সেলার উপন্যাস পাঠকদের উপহার দিয়েছেন। তার মধ্যে আপনার বিচারে আপনার নিজের মনের কাছাকাছি কোনটি? বেশ গুছিয়ে প্রশ্নটি রাখল সুসময় পত্রিকার নবীন সাংবাদিক সংহিতা সেন। লেখিকা আলোকপর্ণা গুহ ঠাকুরতা এই সময়ের একজন নামকরা লেখিকা। এত বড় মাপের একজন ব্যক্তিত্বের একান্ত সাক্ষাৎকার নেওয়ার মতো বড় সুযোগ সংহিতার কর্মজীবনে ইতিপূর্বে কখনো আসেনি। তাই আজকের ইন্টারভিউটা নেওয়ার আগে সংহিতা নিজেও প্রস্তুতি নিয়েছে যথেষ্ট। খুঁটিয়ে পড়েছে আলোকপর্ণার লেখা বিভিন্ন উপন্যাস। বহু পাঠক পাঠিকাদের আবেগ জড়িয়ে আছে এই মানুষটির লেখার সাথে। সংহিতার প্রশ্নের উত্তর দিতে বেশ কিছুটা সময় নিলেন তিনি। তারপর ভেবে বললেন, দেখুন, সেভাবে তো বলা খুব কঠিন। প্রতিটি লেখাই আমার কাছে আমার সন্তানের মতো। প্রতিটি গল্প লেখার সময় আমার মন প্রাণ সবটুকু উজাড় করে দেই তাতে। কাহিনীর প্রয়োজনে চরিত্রদের সৃষ্টি, গতিবিধি, কার্যকলাপ সবই গভীরভাবে স্পর্শ করে থাকে আমার চেতনাকে। তাদের যন্ত্রণার কথা লিখতে লিখতে নিজের মনে মনে দগ্ধ হই, রক্তাক্ত হই। আবার একইভাবে তাদের প্রেম ভালোবাসা, সুখানুভূতির কথা লিখতে লিখতেই নিজেকে আর্দ্র হয়ে উঠি স্নেহে, ভালোবাসায়। কিছু সময়ের জন্য তারা যেন আমার ভীষণ চেনা ঘরের লোক হয়ে ওঠে। আমিও হয়ে উঠি তাদেরই একজন। তবু যদি কোনো একটি উপন্যাসকে আলাদা করে বাঁচতে হয়, তবে আমি বলবো মুছে যাওয়া দিনগুলি উপন্যাসটির কথা। সংহিতা হাতে ধরা কফি মগটা ছোট একটা চুমুক দিয়ে বলল, এই উপন্যাসটি আমারও খুব পছন্দের। তবে আপনার কাছে জানতে চাই, এত লেখার মধ্যে কেন এই লেখাটির কথাই মনে হলো আপনার? কোনো বিশেষ কারণ আছে নাকি? আলোকপর্ণা হালকা হেসে বললেন, জেনে খুশি হলাম আপনিও লেখাটি পড়েছেন। আপনি তো জানেন উপন্যাসটির মূল চরিত্র শম্পা। এই শম্পাকে আমি উপন্যাসটি লেখার সময় প্রতিদিন প্রত্যক্ষ করেছি। বাস্তবে হয়তো তার নাম শম্পা নয়, অন্য কিছু হবে। হয়তো তাকে সামনাসামনি কোনোদিন দেখিনি, কিন্তু তার লেখার মধ্যে দিয়ে প্রতিদিন আবিষ্কার করেছিলাম আমার এই চরিত্রটিকে। করতে করতে প্রতিবার মনে হয়েছে ইনি যেন ভীষণ রকম চেনা। আমরা এদের প্রায় প্রতিটি পরিবারেই কখনো মায়ের রূপে, কখনো দিদিমা, কখনো দিদা হিসেবে জীবনের বিভিন্ন পর্যায়ে দেখেছি তাদের সংসারের চাপে নিজেদের গুটিয়ে যাওয়া, সংসারের বোঝা টানতে টানতে নিজেদের স্তরটাকে হারিয়ে ফেলা, সমাজের চোখে লক্ষ্মী বউ হওয়ার চক্করে সব কিছু মানিয়ে নিতে নিতে প্রতিবাদ করার সাহসটুকুও হারিয়ে ফেলা। এই মানুষগুলো সংসারে যেন থেকেও নেই, হয়ে থাকেন, অথচ এদের উপস্থিতি ছাড়া সংসারটাই হয়তো তাদের তাসের ঘর হয়ে যাবে। বলতে পারেন অনেকটা রান্নার লবণ দেবার মতো ব্যাপার। লবণ যেমন চোখে পড়ে না, মিশে যায়, অথচ লবণ ছাড়া রান্না স্বাদহীন, তেমনি এদের ছাড়াও আমাদের জীবন অচল। অথচ সংসারে সবচেয়ে কম গুরুত্ব বোধ হয় এরাই পান। শম্পাও এমনই একজন। তবে দিনের শেষে সকলে ঘুমিয়ে পড়লে তার ভালো লাগা, মন্দ লাগা, মনের কথা সে লিখে রাখে তার ডায়েরিতে। সে সময়টুকুই তার নিজের। দিনের ওইটুকু সময়ে সে নিজের মতো করে বাঁচে। সময় গড়িয়ে চলে। নতুন বউয়ের ভূমিকা থেকে মা, দিদিমার ভূমিকায় অবতীর্ণ হয় সে। সময়ের সাথে পাল্লা দিতে দিতে কখন যেন ভুলে যায় লিখতে, ভুলে যায় তার অসময়ের বন্ধু সেই ডায়েরিকে। তার ঠাঁই হয় পুরনো জিনিসপত্রের ট্রাঙ্কে আর 5টা অকাজের জিনিসের মধ্যে। একদিন তার নাতনি সোহিনীর চোখে পড়ে সেটি। ততদিনে শম্পা উপনীত হয়েছেন জীবন সায়নে, গত হয়েছে তার স্বামী অরুণ। তবু সেই নাতনির উৎসাহে তিনি আবার কলম ধরেন। 40টি বসন্ত পার করে তিনি আবার লেখা শুরু করেন, লেখালেখি।
শুরু হয় ছক ভাঙার খেলা। একটু থেমে আলোকপান্না আবার বললেন, তবে এখানে একটি গল্প আছে যেটি অনেকেই জানেন না। সংহিতা বেশ উৎসাহের সঙ্গে প্রশ্ন করল, সেটি কি দিদি? সেটাই বলবো এবার। শম্পা নামের চরিত্রটি আমি এত জীবন্তভাবে হয়তো ফুটিয়ে তুলতেই পারতাম না যদি না সেই ডায়েরিটা হাতে পেতাম। ডায়েরি মানে কোন ডায়েরি? যদি পাঠকদের আরেকটু খুলে বলেন। অবশ্যই বলবো। এটির বিষয়ে আগে কোনোদিন আমি বলিনি, বা বলতে পারেন বলার তেমন সুযোগ ঘটেনি। আপনি যখন প্রসঙ্গটি তুললেন তখন ডায়েরির কথাটি না বললে উপন্যাসটির প্রেক্ষাপট ঠিক বোঝানো যাবে না। আপনি তো জানেন আমি লেখালেখির পাশাপাশি একটি কলেজে তুলনামূলক সাহিত্য নিয়ে অধ্যাপনা করি। আমাকে তাই বইপত্র নিয়েই থাকতে হয় সর্বক্ষণ। ফলে বিভিন্ন দরকারি বইয়ের সন্ধানে কলেজ স্ট্রিট যাতায়াত করাটা আমার বর্তমানে দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। বছর দুয়েক আগে এমনি এক কারণে কলেজ স্ট্রিট গিয়েছিলাম। সেখানে পুরনো বইয়ের দোকানে এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা পুরনো অক্সফোর্ড ডায়েরি আমার চোখে পড়ে। দোকানিকে বলে সাথে সাথে সেটি তাক থেকে নামিয়ে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখি। ওপর দেখে যেটুকু বুঝলাম তাতে মনে হলো কোনো মহিলার জীবনের নানা ব্যক্তিগত অভিজ্ঞতা তাতে লেখা আছে। ভাবলাম নিয়েই দেখি না, আর কিছু না হোক গল্প লেখার রসত্ব কিছু পেতে পারি। তখন পুজোর লেখার জন্য প্রতিদিনই প্রকাশকের দল তাগাদা দিয়ে মাথা খারাপ করে দিচ্ছিল, ফলে নতুন লেখার চাপও ছিল যথেষ্ট। তাই আরও কিছু পুরনো বইয়ের সাথে নামমাত্র দামে ডায়েরিটাও নিয়ে এলাম। বাড়ি ফিরে পড়ে বুঝলাম এটি একটি খনি। ঠিকভাবে ব্যবহার করতে পারলে গল্প কেন, ভালো একটি উপন্যাস পাঠককে উপহার দিতে পারবো। হলেও তাই। উপন্যাস প্রকাশের সাথে সাথে পাঠকরা উজাড় করে দিলেন তাদের ভালোবাসার ঝুড়ি। সপ্তাহ ঘুরতে না ঘুরতে সেটি চলে এলো সর্বাধিক বিক্রিত বইয়ের সংখ্যার নিরিখে তালিকায় একেবারে শীর্ষে। সত্যি দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ, তা ঠিকই। দেখবেন ডায়েরিটা? বলেই সংহিতার উত্তরের অপেক্ষা না করে উচ্ছ্বাসিত হয়ে বললেন, একটু বসুন তবে, আমি নিয়ে আসছি। মিনিট সাতেকের মধ্যেই আলেকপর্ণা ভেতর থেকে একটি ডায়েরি নিয়ে এসে রাখলেন টেবিলের ওপর। দেখলেই বোঝা যায় যথেষ্ট পুরনো, বেশ রংচটা। পাতাগুলো হলুদ হয়ে গেছে একেবারে, কিছু পাতা পোকায় কেটে দিয়েছে। আলোকপর্ণা ডায়েরিটা তুলে দিলেন সঞ্চালিকা সংহিতার হাতে। বললেন, এই সেই ডায়েরি। আমার উপন্যাসের এটিই কাঠামো বলতে পারেন। এই কাঠামোতেই আমি আমার মনের মাধুরী মিশিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছি মাত্র। তাই এই উপন্যাস রচনার কৃতিত্বের সমান দাবিদার এই ডায়েরির লেখিকাও বটে। তাকে আমি চিনি না, চিনলে অবশ্যই তাকে প্রাপ্য সম্মান জানাতাম। জানি না তিনি এখন বেঁচে আছেন কিনা, থাকলেও কি করছেন, দেখছেন কিনা আমার সাক্ষাৎকারটি। যদি দেখে থাকেন তবে আমি আপনাদের মাধ্যমেই তাকে ধন্যবাদ জানাতে চাই। টেবিলের অপর প্রান্তে বসে থাকা সংহিতায় ডায়েরিটা হাতে নিয়ে কান্না ভেজা স্বরে বলে উঠল, আপনি সেই সুযোগ অল্পের জন্য হারালেন দিদি। মা 3 মাস আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। আলোকপর্ণা গুহ ঠাকুরতা তখন ঘোর বিস্ময়ে তাকিয়ে আছেন সংহিতার দিকে। সংহিতা তখন ডায়েরির দিকে চোখ রেখে মাথা নিচু করে বলে চলেছে, আমি মায়ের হাতে লেখা চিনি। এই যে দেখছেন ওপরে লেখা ঝুমুর কথা, ঝুমু আসলে আমার মায়ের ডাক নাম। আমার দাদু আদর করে ওই নামে ডাকতেন মাকে। মায়ের ভালো নাম বহ্নিশিখা। এই অমূল্য সম্পদ আজ আমার হাতে তুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমার মায়ের 51বর্তী সংসারে বিবাহ, পরবর্তী জীবনের যন্ত্রণার দিনগুলোর সাক্ষী এই ডায়েরি। একদিন এই ডায়েরিটি বাড়ির লোকেদের নজরে পড়ে যায়।
জানাজানি হয়ে যাওয়ায় মা বাধ্য হয়েছিল পুরনো বই খাতার সাথে ডায়েরিটা বিক্রি করে দিতে। মা চাইলে পুড়িয়ে কিংবা ছিঁড়ে ফেলতে পারত, মা তা করেনি। হয়তো ভেবেছিল যদি হাত ফেরত হয়ে আপনার মতো কোনো দরদি মানুষের হাতে পড়ে যায়। যৌথ পরিবারের দোহাই দিয়ে মেয়েদের যে গার্হস্থ্য হিংসার শিকার হতে হয় সে কথা জানতে পারবে সকলে। মার সেই গোপন ইচ্ছে না জেনেই আপনি পূরণ করেছেন। মা যেখানেই থাকুক অনেক আশীর্বাদ করছেন আপনাকে। ভালো থাকুন আপনি, দীর্ঘজীবী হোক আপনার কলম। আমার মায়ের মতো আরও অনেকের হার না মানা ইচ্ছা শক্তি অক্ষরের পূর্ণতা পাক আপনার হাত ধরে। আজকের সাক্ষাৎকার এখানেই শেষ করলাম দিদি, ধন্যবাদ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।